হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অশরীরী কথা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি একজন স্কুল টিচারের। যে স্কুল টিচারের বাড়ি বর্ধমান থেকে একটু ভিতরের দিকে, কিন্তু তার স্কুল বর্ধমান টাউনের মধ্যে। তো এই বর্ধমানে ওনাকে না থাকলে উনি রেগুলার স্কুল অ্যাটেন্ড করতে পারবেন না। তো সেই জন্য ওনাকে যে জায়গায় ওনার বাড়ি মানে গ্রামের বাড়ি ওখান থেকে ওনাকে চলে আসতে হয় ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে। আর ওনার বিয়ে হয়েছে হার্ডলি, উনি যখন ঘটনাটা ঘটেছে ওনার জীবনে তখন হার্ডলি 4 থেকে 5 মাস ওনার বিয়ে হয়েছে। তো নতুন বউকে নিয়ে মানে স্ত্রীকে নিয়ে উনি চলে আসেন বর্ধমান টাউনে। এখানে আসার পর উনি একটি বাড়ি ভাড়া পান, যে বাড়িতে দোতলা বাড়ি, বাড়ির মালিক থাকেন বাইরে। তো সেহেতু বাড়িটা ওনারা একতলাটা পুরোপুরি ভাড়া নেন। দোতলা মোটামুটি বন্ধ থাকে, কেয়ারটেকার থাকে, সপ্তাহে এসে মোছামুছি পরিষ্কার ঝাড়াঝাড়ি করে দিয়ে যায়। কেবলমাত্র বাড়ির মালিক যখন বছরে একবার আসেন হয়তো জাস্ট ভাড়া টাড়া নিতে বা এমনি নর্মালি একটু জাস্ট নিজের বাড়িতে দেখা টেকা করতে দেখতে দেখতে, তো সেই হিসেবে তখন আসেন। তো এই যে একতলার বাড়িটা ভাড়া নিলেন, এই বাড়িটা ভাড়াটা নেওয়াই ওনাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো। উনি ভাবতে পারেননি যে ওনার এই একটা ভুলের জন্য এই যে একটা পরিত্যক্ত বাড়ি, মালিক থাকে না, এরকমভাবে পড়ে থাকা দীর্ঘদিন ধরে বাড়ি উনি ভাড়াটা নিলেন। হ্যাঁ, ভাড়াটা খুবই কম ছিল। বর্ধমান টাউনের মধ্যে অত কম ভাড়ায় বাড়ি ভাড়া ওনার ভাবা উচিত ছিল, উনি একজন শিক্ষক মানুষ। কিন্তু যখন এই জিনিসগুলো মানে ভাবলেন বুঝলেন তখন অনেকটা দেরি হয়ে গেছে। কারণ সেই উনি বোধহয় তার স্ত্রীকে হারিয়ে ফেলতেই যাচ্ছিলেন। তো যাক, এইরকমই একটা হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছিল ওনার স্ত্রীর সাথে। তো বন্ধুরা, 2025 সাল, আজকে 1 জানুয়ারি। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা নতুন বছরের। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো সারা বছর তোমাদের পুরো পরিবারকে নিয়ে। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো ঘটনাটা আমি তোমাদের বলা শুরু করছি। ঘটনাটা হচ্ছে, এই ভদ্রলোক যিনি স্কুলের টিচার, যিনি বর্ধমানে গ্রাম থেকে এসে বর্ধমানে উঠলেন, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করেই উঠেছিলেন। ওনার স্ত্রী যেমন একটা পরিবার নতুন করে শুরু করতে গেলে, একটা সংসার নতুন করে শুরু করতে গেলে যা যা জিনিসপত্র লাগে, কেনা কাটা, গ্যাস ট্যাস, তারপর ঘরের আসবাবপত্র সমস্ত কিছু, উনি খাট বিছানা আলমারি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। বাকি সমস্ত টুকটাক জিনিস ওনাকে এখানে সব কিনে নিতে হয়েছিল। তো একটু একটু করে দুজনে সংসার সাজাতে শুরু করেন। এবার যেদিনকে ওনারা এলেন সেদিন কিচ্ছু বুঝতে পারেননি। দ্বিতীয় দিন যেদিনকে ভদ্রলোক স্কুলে চলে গেছেন, তখন ওনার স্ত্রী ওনাকে মানে বাই বলে, মানে গেটের বাইরে বাই বলে জানিয়ে গেটটা বন্ধ করে, কোলাপসিবল গেট বন্ধ করে আর মেন গেটটা বন্ধ করে, আর উনি যাচ্ছেন যে এবার উনি নিজের কিছু কাজ টাজ করবেন, কারণ উনি হাউসওয়াইফ ছিলেন। ওনার ভদ্রলোকের স্ত্রী মানে ওই স্কুল টিচারের স্যারের স্ত্রী কিন্তু হাউসওয়াইফ ছিলেন। তো সেহেতু সারাদিন কী করে কাজ চলবে, যেমন এখন স্মার্টফোনের যুগ, ফোন টোন ঘাঁটবেন, টিভি ফিভি দেখবেন, এরকম আর কি। ঘরটা গোছাতে হবে, নতুন সংসার, আরও পরিষ্কার পরিচ্ছন্ন ভাব আছে, গোছানো টোছানোর ব্যাপার আছে। তো এই করে সময় কেটে যাবে বলে উনি স্নান করতে গেছেন। স্নান করে আসার পর উনি যেটা দেখলেন, মানে কথাটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। উনি স্নান করতে যাওয়ার আগে উনি এসে কি পরবেন সেই কাপড় কিন্তু উনি নেননি। স্নান করতে গেছেন, উনি ভিজে কাপড়ে আসবেন। ঘটনাটা কিন্তু আমি পরিষ্কার গরমকালের কথা বলছি, শীতকালের কথা বলছি না। ভিজে কাপড় পরে উনি বাড়িতে রুমের মধ্যে একাই আছেন। তো অ্যাটাচ বাথরুম, এখন সমস্ত বাড়িতে এখন অ্যাটাচ বাথরুম। তো উনি বাথরুম থেকে বেরিয়ে আসছেন, বাথরুম থেকে স্নান করে উনি ভিজে কাপড়ে আসছেন যে বাইরে এসে উনি রুমের মধ্যে কাপড়টা চেঞ্জ করবেন, শাড়ি পরবেন। উনি যে শাড়িটা পরবেন, ভদ্রমহিলা যে শাড়িটা পরবেন সেই শাড়িটা উনি রেখে যাননি, অথচ বাথরুম থেকে বেরিয়ে উনি দেখছেন বিছানার ওপরে ওনার শাড়ি, সায়া, ব্লাউজ রাখা আছে। ঠিক কীরকম লাগবে? উনি চারদিক ঘুরে দেখছেন যে ওনার হাজব্যান্ড এসেছেন, চলে এসেছেন। ওনার হাজব্যান্ডকে ডাকছেন, কি তুমি এসে গেছো? তুমি তো এই জাস্ট বেরোলে, আমি তো এই বাথরুমে ঢুকলাম, তুমি এসে গেছো? বাব্বা, আমি কি শাড়ি পরবো সেটাও বার করে দিলে? কী গো, হঠাৎ করে স্কুলে ছুটি হয়ে গেলো, কিছু কি হয়েছে নাকি, বা কিছু কারণ টারণ আছে? তোমার শরীর ঠিক আছে? এরকম করে বলেই যাচ্ছে। ভাবছে যে উনি এসে হয়তো হাত পা ধুচ্ছেন, অন্য কোনো রুমের পাশের রুম আছে। বলে রাখি, দুটো রুম, নিচে তলায় দুটো রুম, একটা বড় ডাইনিংয়ের মতো, আর
একটা কিচেন, মানে ডাইনিংয়ের সাথেই অ্যাটাচ কিচেন, ঠিক আছে, মানে যেটাকে ওপেন কিচেন বলে, ডাইনিংয়ের মধ্যেই কিচেন, ওপেন কিচেন। এবার তোমরা বলো যে কারো শব্দ কিচ্ছু পাচ্ছে না, ওই একা মানে দোতলা বাড়ি, একতলাটায় উনি একা আছেন ভদ্রমহিলা, উনি স্বামীকে ডাকছেন অথচ কেউ সাড়া দিচ্ছে না, কীরকম লাগে? মানে উনি এতটা ভয় পেয়ে গেছেন যখন স্বামীর কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, চারিদিকটা উনি ঘুরে দেখছেন, উনি ওনার গা হাত পা থরথর করে কাঁপছে যে কি হতে পারে, বাড়িতে কি কোনো চোর? মানে একটা মেয়েদের ভয়টা মানে অশরীরী ভয় তো পড়ে, আগে মনে হয় যে কে এসেছে এই ঘরের মধ্যে, অন্য কেউ লুকিয়ে নেই তো, অন্য কোনো পুরুষের কোনো, মানে মেয়েদের যে ভয়টা থাকে, কেউ নেই ঘরের মধ্যে, তাহলে কি হতে পারে? এটা কি কোনো অন্যরকম কথা? উনি নিজের মনকে শান্ত করলেন, ওনার হাজব্যান্ডকে ফোন করলেন, ওনার হাজব্যান্ডকে ফোন করায় উনি বললেন যে তোমার হয়তো মনের ভুল, তুমি হয়তো স্নান করতে যাবার আগেই তুমি এখানে রেখে দিয়েছো। আসলে দেখো, প্রথমত নতুন বিয়ে হয়েছে, তারপরে একটা জায়গায় এসেছিলে, সেখান থেকে আবার তোমাকে এখানে এনেছি, তুমি ঘরের মধ্যে একা আছো, কোনো মুহূর্তে হয়তো তোমার এরকম মানে একটা মনের মধ্যে একটা কোনো এরকম কাজ করছে, তুমি রেখে দিয়ে তুমি ভুলে গেছো, অ্যাবসেন্ট মাইন্ডে কোনো একটা এরকম হয়েছে আর কি। তো তখন ভদ্রমহিলা বলেন, ঠিক আছে যাকে, ঠিক আছে তুমি, আমি আর ভাবছি না এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, হ্যাঁ তুমি ভেবো না, বিকেলে যাই, বাড়িতে যাই আগে, দুপুরের পরে বিকেলের দিকে গিয়ে আমি সব তারপর ঠিকঠাক হয়ে যাবে, আজকে একটু ঘুরতে নিয়ে যাবো, বাইরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। এবার মেয়েরা বাইরে খাওয়া দাওয়ার নাম শুনলে খুব খুশি হয়, স্বাভাবিক। দুপুরের দিকে আর কিছু রান্নাবান্না করেনি, ওই সকালে স্যার খেয়ে গেছেন, মানে ওনার হাজব্যান্ড খেয়ে গেছেন আর টিফিন নিয়ে গেছেন, এবার ওই খেয়ে গেছেন একবারই রান্না হয়ে যায় আর টিফিনও হয়ে যায়, সেই টিফিন হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেছে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়েছে। এবার শোয়ার আগে আমরা যেমন ফোন ঘাটছে, হঠাৎ শুনতে পাচ্ছে পাশের রুমে জল পড়ার আওয়াজ হচ্ছে বাথরুম থেকে, কেউ কল খুলে দিলে খুব জোরে, বালতির মধ্যে জল ভরতে থাকলে সেরকম আওয়াজ হচ্ছে, ও তাড়াতাড়ি ছুটে যায়, কেউ আমার বাথরুম থেকে প্রথমটা কানটা খুলে শুনলো, তারপরে দ্বিতীয়বার ছুটে গেছে, ছুটে যাওয়ার পর গিয়ে ভদ্রমহিলা দেখেন যে না, ওনার বাথরুমে তো কোনো জল কল খোলা নেই, তাহলে কোথায় আওয়াজ আসছে? দেখি তো ডাইনিংয়ে গিয়ে, আর ডাইনিংয়েও কোথাও কিছু নেই, ডাইনিংয়ের বেসিন ঠিক আছে, কলেজ রান্নাঘরের সিঙ্ক ঠিক আছে, সিঙ্কে জল পড়ছে না, পাশের রুমের বাথরুমটা দেখতে যাই তো, হঠাৎ করে বাথরুমটা খুলতেই না একটা অট্ট হাসি, মানে অতিরিক্ত জোরে হা হা করে হাসি একটা, আবার পরক্ষণেই একটা কান্না, একটা মেয়ে কাঁদছে, একটা মেয়ে হাসছে, মানে একটা মানুষ একইভাবে হাসলো হা হা করে, তারপরেই যেন কেঁদে উঠলো, মানে একটা মানুষ হাসতে হাসতে যদি কেঁদে ফেলে, মানে মনে যেন কোনো কষ্ট জমা আছে, ওপর থেকে দেখাতে চাইছে হাসি, তারপরেই কান্না, এই যে কষ্টটা, এরকম একটা আওয়াজ, তারপরেই দেখছে হড়হড় করে গদগদ করে কলটা খোলা আছে, জল পড়ছে বালতির মধ্যে, ও কলে হাতটা ভদ্রমহিলা দিতে যাবেন কি, সঙ্গে সঙ্গে ওই জল পড়াটা বন্ধ হয়ে গেল, সেকেন্ডের মধ্যে জল পড়াটা বন্ধ হয়ে গেল, মানে জাস্ট ভাবতে পারছো, মানে আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি যখন বলছি আমার তখন পর্যন্ত গায়ে কাঁটা দিচ্ছে, মানে কলটা ধরতে যাবে কি জল পড়াটা বন্ধ হয়ে গেল, মানে ওনাকে হাতটা পর্যন্ত দিতে হলো না। একটা মানুষেরা বুঝতে বাকি নেই, একটা মহিলার ক্ষেত্রে অন্তত, যে কিছু এই ঘরের মধ্যে আছে, আর যেটার জন্যই ফট করে জল পড়াটা বন্ধ হয়ে গেল। উনি দৌড়ে গিয়ে বাথরুমটা বন্ধ করে দৌড়ে গিয়ে নিজের ঘরে খাটের ওপর বসেছেন, ওনার আর কোনো ক্ষমতা নেই যে পাশের রুমে যাওয়া, ওনার হাজব্যান্ডকে ফোন করা, ওনার হাজব্যান্ডকে সবটা জানানো। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়, ভদ্রমহিলা সেই যে খাটে উঠে বসলেন, ওনার আর কোনো ক্ষমতা নেই খাট থেকে নামার, ওনার হাজব্যান্ডকে ফোন করার। ওনার হাজব্যান্ড বিকেলে আসেন, বিকেলে স্কুল ছুটি হলে আসার পর ওনার হাজব্যান্ড, ওনার কাছে চাবি থাকে একটা অ্যাকসেপ্ট, উনি চাবি খুলে যখন ঘরে ঢোকেন, তখন উনি এসে দেখেন যে ওনার স্ত্রীর ধুম জ্বর, উনি অনেকবার ডেকেছেন সাড়া পাননি, ধুম জ্বর, আর ওই একইভাবে পাথরের মতো এভাবে বসে কাঁপছে আর বিড়বিড় করে কী সব বলছে। ওনার হাজব্যান্ড খুব ভয় পেয়ে যান, মানে স্যার খুব ভয় পেয়ে যান, কী হয়েছে এরকম কাঁপছে, এত জ্বর, তুমি শোনি কেন, তোমার এত জ্বর, এভাবে বলছেন। আর ওই ভদ্রমহিলা বিজ করে কী নিজের মনে বলে যাচ্ছেন, কী যেন নিজের মুখে বলে যাচ্ছেন, কী সব উল্টো পাল্টা, মানে একটা কেমন ধরনের কথা উনি বলে চলেছেন, সমানে একটা কেমন ভাষা টাইপের একটা বলে চলেছেন, কি বলছেন, মানে বাংলা না হিন্দি না ইংরাজি না উর্দু, কি উনি বুঝতে পারছেন না, কিছু একটা বলে চলেছেন সমানে। ভদ্রলোক ভালো ঠেকলেন না, ভদ্রলোক
ওষুধের দোকানে গেলেন, ওনাদের কাছে কোনো ওষুধ পর্যন্ত ছিল না, নতুন সংসার পেতেছেন। সমস্ত কিছু ডাক্তার মানে ওষুধের দোকানে বলে, যেরকম হঠাৎ করে জ্বর এসেছে, কোনো ট্রমা এরকম, নর্মালি এমনি ২-১টা ওষুধ দিয়েছিলেন যে এরপর যদি না কমে তাহলে আপনি ডাক্তার দেখাবেন, আমরা এভাবে মানে মুখে বলে ওষুধ দিতে পারবো না, পেশেন্টের পক্ষে ক্ষতি হতে পারে। তো সেই ক্ষেত্রে উনি দেখলেন যে ওষুধ ঠিক আছে, আপাতত যে ওষুধ দিয়েছেন সেটাই খাওয়াই। ওষুধ খাওয়ালে কী হবে? সেই রাত্রি পর্যন্ত সেই জ্বর আর কমছে না। আর ওইভাবে কনস্ট্যান্ট শোয়াচ্ছে, খেঁচে উঠে বসে পড়ছে। চোখ একরকম চেঞ্জ হয়ে গেছে, চোখ মুখ চেঞ্জ হয়ে গেছে, চোখ হঠাৎ এরকমভাবে ঘুরছে, লাল টকটকে হয়ে গেছে। মানে ওনার স্ত্রী নয়। মানে উনি একটা সময় পর বুঝতে পারলেন যে এটা ওনার স্ত্রী হতে পারেন না। কারণ ওনার স্ত্রী যে ধরনের মানুষ এবং দেখতে খুবই সুন্দর একজন মহিলা, একটা মানে নতুন বউ, তার মধ্যে একটা নতুন ভাব আছে, সুন্দর পরিষ্কার দেখতে। তো সেই মানুষটা কখনোই এরকম ধরনের হয়ে যেতে পারে না। একটা দুপুরের মধ্যে, একটা বিকেলের মধ্যে, রাত্রের মধ্যে পুরো শরীরের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষটার। আর ওই ভদ্রলোককে দেখলে তার গায়ে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছেন না। মানে মনে হবে যেন পরের স্ত্রী, গায়ে হাত দিলে যেরকম হয় ঠিক সেরকম একটা ব্যাপার। ভদ্রলোক প্রচণ্ড ঘাবড়ে গেছেন এবার, যে উনি কী করবেন। শহরে উনি নতুন এসেছেন এখানে, ওনার এখানে কোনো রিলেটিভ পর্যন্ত নেই, উনি যাবেন কোথায় যাবেন? তখন উনি ওনার একজন কলিগকে ফোন করেছেন, ওনারই স্কুলের একজন টিচার, তাকে ফোন করেছেন, যার সাথে ভদ্রলোকের একটু ভালো দোস্তি আছে, বন্ধুত্ব আছে। তো উনি একটু জানাই মানে একটু ভালো ওঠা বসা হয়েছে আর কি, চেনা জানা এরকম হয়েছে। তাকে ফোন করেছেন এবং ঘটনাটা সমস্ত খুলে বলেছেন। তারপর বলেছে, এবং তার বাড়ি ওই স্যারের বাড়ি থেকে মিনিট ১০-১৫-র মধ্যে। তো তিনি এসেছেন তার স্ত্রীকে নিয়ে। আসার পর তার স্ত্রী এসে ওই ভদ্রমহিলাকে দেখার পর উনি বলেন, দাদা এটা কোনো, আমার মনে হচ্ছে কিছু অন্য কোনো ব্যাপার আছে, এবং আপনি বললেন যে এই ঘটনাগুলো আগে ঘটেছে। তো আমার মনে হয় যে এটা এখানের কোনো কাজ নয়। আমার চেনা একজন ভদ্রলোক আছেন, আপনি ওনার কাছে ফোন করুন, আমি ফোন নাম্বার দিচ্ছি, ওনাকে সমস্ত কিছু খুলে বলুন। তো হ্যাঁ, এরকমই একজন বাবাকে, বাবাজি মানে পীর বাবাকে ফোন করেন এবং পীর বাবা সমস্ত কিছু কথা শোনেন এবং বলেন যে, "ঠিক আছে, তুমি আমার কাছে নিয়ে এসো।" বলে ভদ্রমহিলাকে মানে জোর-জার করে, উনি যেতে চাইছিলেন না। মানে স্যার বলছেন যে উনি যেতে চাইছিলেন না। ওনাকে রীতিমতো জোর করে ধরে বেঁধে নিয়ে যাবার মতো করে কোনো রকমে নিয়ে গেছেন। মানে ওই আরেকজন যিনি স্যার ছিলেন, মানে কথায় বলে যে পরস্ত্রীকে মানে গায়ে হাত দিতে নেই বা যাই বলো, মানে উনি স্যারকে বলেছেন যে, "স্যার ক্ষমা করবেন, আমি কিছু করার নেই, আমি বৌদিকে মানে কিছু করার নেই সেই মুহূর্তে।" ওই ৩ টে মানুষ ওই ভদ্রমহিলাকে, তার উপর একটা কোনো অশরীরী ভর করলে কী হালটা হয় সেটা আমরা বুঝতে পারছি। অনেক কষ্ট করে মানে কোনো রকমে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে জাস্ট বসাতেই পীর বাবা বুঝতে পেরেছেন যে মানে অবস্থাটা খুব খারাপ থেকে খারাপতর যাচ্ছে। খুব খারাপ থেকে খারাপতর যাচ্ছে। মানে এমনভাবে বসেছে শরীরের মধ্যে জাঁকিয়ে, যে একে ছাড়ানো খুব মুশকিল দায়। এবং এই যে অশরীরী আছে, এই অশরীরী রীতিমতো বহু বছর ধরে এই ঘরের মধ্যে আছে এবং একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছে তার মধ্যে। না হলে একটা অশরীরী ঝট করে কারোর উপর হাবি হয় না চট করে। আগে তার অস্তিত্ব বোঝানোর চেষ্টা করে। ১ দিন, ২ দিন, ৩ দিন। তারপর সেই মানুষটাকে যদি সেখান থেকে তার মতামত, তার ইচ্ছা মতো কেউ বুঝতে না পারে, সেই জায়গা ছেড়ে না যায়, তখন তাকে তার উপর ভর করে বা তখন কিছু ঘটনা ঘটে। কিন্তু ১ দিনের মধ্যে ঐরকমভাবে হাওয়াও চট করে লাগে না। এরকম একটা ব্যাপার। এমনই একটা খারাপ অশরীরী। মানে এতটাই জেদি, এতটাই প্রতিহাদ মানে প্রতিশোধ স্পৃহা তার মধ্যে আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক রকমভাবে যে সামনে ২ দিন সময় ছিল। সামনে নাকি অমাবস্যা ছিল। ২ দিন পর অমাবস্যা। ওই ২ দিনের মধ্যে যদি আত্মাকে ছাড়ানো না যেত এই অশরীরীকে, তাহলে এই ভদ্রমহিলাকে বাঁচানো যেত না। তো এই ২ দিনের মধ্যে ওই বাবাজি ২ টো কাজ করতে বলেছিলেন। ২ টো জিনিস দিয়েছিলেন, ২ টো কাজ করতে বলেছিলেন এবং কিছু কাজ করে দেওয়ার পর সেদিন বলেছিলেন যে, "একটা দিন অন্তত তোমাকে এভাবে নিয়ে গিয়ে রাখতে হবে। আমি অমাবস্যার দিন ছাড়া কোনো কিছু করতে পারব না। যতক্ষণ না দিনটা অমাবস্যা আসছে। আমি কিচ্ছু করতে পারব না। আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি যেখানেই নিয়ে যাও না কেন, কেউ পারবে না অমাবস্যার দিন ছাড়া।" তো এবার কোথায় নিয়ে যাবে? কার কাছে নিয়ে যাবে? কেই বা চেনা আছে? আর অনেক কিছু ভাবে মানুষ, যে লোক হাস্য, লোকে কি বলবে? অনেক কিছু মানুষ ভাবে অনেক কিছু। যাই হোক, আম বাবাজির কথা অনুযায়ী নিয়ে গিয়ে রাখেন বাড়িতে এবং ওই ভদ্রলোক, ভদ্রমহিলা এতটাই ভালো মানুষ ছিলেন, স্যারের সঙ্গে ওই বাড়িতে ওনারা থাকেন ২ টো দিন।
তারপর অমাবস্যার আগের দিন খুব কষ্ট করে যা যা বলেছিলেন সেই রকমভাবে মানে বাড়িকে বেঁধে বাড়িতে সেই সব জিনিস ক্রিয়াকর্ম করে সেই দিনটা মাঝের দিনটা রেখেছিলেন। কিন্তু মাঝের দিনটা প্রচণ্ড অত্যাচার সহ্য করেছেন, যেমন ঘরের জিনিস যেদিক থেকে সেদিক থেকে ছুঁড়ে ফেলা, তারপর হার্ম করা, মানে ওই স্যারকে মানে আঁচড়ে দেওয়া, মানে এতটাই আঁচড়েছিলেন স্যার বলেন, মানে এগুলো থেকে রক্ত বেরোতো, মানে মানে ধরতে গেলে বাধা দিতে গেলে আঁচড়ে দিত এবং হিংস্র জানোয়ারের মতো জন্তুর মতো ব্যবহার করত। মানে একজন মহিলা কতটা হিংস্র হতে পারে, এবং তার যে কি জীবনে ঘটনা ঘটেছে সেটা একমাত্র ওই অমাবস্যার দিনই বাবাজি জানতে পারবেন। তার আগে উনি জানতেও পারেননি যে এই মহিলা আসলে কে, কি চান উনি, কেনই বা এই মহিলার ওপর, স্যারের স্ত্রীর ওপর ভর করেছেন, মানে উনি কেন এভাবে অ্যাটাক করলেন, কারণটা কি। এবং ওনার এই যে অশরীরী, সে মুখে কোনো কথা বলছে না, মুখে কোনো কথা বলছে না, শুধু অশরীরীর একটাই যে শুধু সবাইকে হার্ম করব, ক্ষতি করে দেবো সবার, সবাইকে মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো ওই স্যারের সঙ্গে যে স্যার ছিলেন ওনার বন্ধু, বন্ধু স্ত্রী, মানে খুবই ভয়ে ভয়ে স্যার, ওনারাও প্রোটেকশান নিয়েছিলেন। প্রোটেকশান নিয়ে কোনো রকমে একটা রাত কাটে। তার পরের দিন দুপুর পর্যন্ত খুব কষ্ট করে, মানে খুব কষ্ট করে ওনারা এই সামলেছেন এই স্যারের স্ত্রীকে। তারপর দুপুর হওয়ার পর বিকেল গড়াতেই বাবাজির কাছে নিয়ে যাওয়া হয়, বাবাজির কাছে তার ধামে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে সারা রাত পর্যন্ত ক্রিয়াকর্ম চলে, সারা রাত, ভোর ৩টে ৩:৩০ পর্যন্ত ক্রিয়াকর্ম চলে। তারপর অনেক কষ্টে, অনেক কষ্টে বাবাজি সামনে একটা কথা বলেন যে, তুমি যে এই মেয়েটির শরীর ছেড়ে যাচ্ছ, আমরা কি করে বুঝবো। তখন বলে যে, সামনে এই যে গাছটা আছে দেখো, দেখতে পাচ্ছ সামনে একটা বেল গাছ আছে, তুমি বেল গাছের ডালটা ভেঙে দিয়ে যাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বেরিয়ে যাচ্ছ। এই কথা বলার 5 মিনিটের মধ্যে 3টে প্রমিস করতে হয়, যে তুমি 3বার বলো, 3 সত্যি করো যে তুমি এই মহিলাকে ছেড়ে দিয়ে যাবে, তাহলে আমি তোমাকে মুক্তি দেব। তারপর সেই অশরীরী আত্মা রাজি হয়। তারপর ওই 3 সত্যি বলার পরে একটা ঝটকা হাওয়া, একটা দমকা হাওয়া হুড়হুড় শব্দে গিয়ে ওই বেলগাছের ডালটা ভেঙে দিয়ে চলে যায়। তখন ওই বাবাজি সকলকে দেখান যে এই যে শরীর থেকে ত্যাগ করলো। তারপর সঙ্গে সঙ্গে স্যারের স্ত্রী মানে অজ্ঞান হয়ে পড়ে যান, এবং তাকে সেবা শুশ্রূষা করে তাকে সব রকম প্রোটেকশন দিয়ে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, স্যারের স্ত্রীর কিচ্ছু মনে ছিল না। এবার আসি যে এই যে আত্মাটা, অশরীরীটা, সে কি চেয়েছিল, কেনই বা তার উপর ভর করেছিল। এই যে অশরীরী, তিনি হচ্ছেন এই যে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালার প্রথম স্ত্রী। এই বাড়িওয়ালার প্রথম স্ত্রী সম্পর্কে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে যান। জড়িয়ে যাবার পরে তার স্বামী যখন জানতে পারে, তখন তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেন। কিন্তু মেরে ফেলতে পারেননি। তার স্বামী সমস্ত কিছু বুঝে যান, এবং বুঝে যাওয়ার পরে যখন তিনি উল্টে সমস্ত ঘটনা তার স্ত্রীর কাছে বলেন এবং তার বাপের বাড়িতে জানান, তার বোনের বাড়ি, দিদির বাড়ি, তার সমস্ত রিলেটিভের বাড়িতে সব কিছু জানিয়ে দেন, তখন ওই স্ত্রী নিজে ওই রুমটার মধ্যে, যে রুমটায় স্যার আর স্যারের স্ত্রী ছিলেন, সেই রুমটার মধ্যে নিজেকে শেষ করে ফেলেন, আত্মহত্যা করেন। তারপর থেকে ওই বাড়িওয়ালা ঘটনার পর সব কিছু মিটমাট হয়ে গেলে বেশ কয়েক বছর কেটে যাবার পরে উনি ওই বাড়ি থেকে বেরিয়ে চলে যান। যখন উনি বুঝতে পারেন যে প্রকোপ দিন দিন বাড়ছে, উনি কাজকর্ম করেছিলেন, ক্রিয়াকর্ম করেছিলেন, গয়ায় পিণ্ড নাকি দিতে গেছিলেন, কিন্তু দিতে যেতে পারেননি। গয়ায় পিণ্ড উনি দিয়ে উঠতে পারেননি ওনার স্ত্রীর, মানে যিনি বাড়িওয়ালা ছিলেন, দিয়ে উঠতে পারেননি কোনো কোনো কারণে। তারপর ওখান থেকে উনি চলে যান। তো এই যে ঘরের মধ্যে, ঘরটা এতদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা, কোনো মানুষ বসবাস না করা, পুজো অর্চনা, ঠাকুর দেবতা না থাকা, শুধু কেয়ারটেকার এসে ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। তাও কেয়ারটেকাররা যারা আসে, তারা নাকি যে একবার আসে সে নাকি দ্বিতীয়বার আর আসে না। কি, কেন, কি বৃত্তান্ত, সেগুলো তো যারা এসেছে তারাই বলতে পারবে।
কারণ আশেপাশের লোকেরা পরে বলেছে যে, যে একবার পরিষ্কার করতে আসে সে কিন্তু দ্বিতীয়বার আসে না। এবার আমরা কি করে বুঝবো যে ভিতরে কি আছে? দেখো অনেকেই আত্মহত্যা করে, অনেকেই এরকম ঘটে। কিন্তু এই যে অশরীরী থেকে যাওয়া, এই যে একটা প্রতিশোধ ব্যাপারটা থেকে যাওয়া, যে এই বাড়িতে কোনো মহিলা যে তাকে মারা যেতে হয়েছে নিজেকে শেষ করে। কেউই চায় না তার জীবন চলে যাক। কিন্তু এই ভদ্রমহিলা নিজেকে শেষ করে দিয়েছিলেন। তারও বাঁচার ইচ্ছা ছিল, তারও ইচ্ছা, সব কিছু মনের আশা, সব শখ ছিল। কিন্তু তাকে চলে যেতে হয়েছিল। এবং এই যে কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসে, এই জিনিসটা দেখার পর তিনি চান না। কারণ তিনি তো তার স্বামী তো তাকে আম তিনি নিজে তার স্বামীকে ঠকিয়েছিলেন। কিন্তু সেই যে তার চরিত্রটা সারা তার পরিবার, রিলেটিভ সব জেনে গেছিল। এটা উনি সহ্য করতে পারেননি। যে আমার পরিবারকে জানিয়ে দিল, আমার স্বামী কি পারত না না জানাতে? এই কথাগুলো বাবাজিকে সবকিছু বলেন। ওই আত্মার মুখ থেকে সবকিছু বেরোয়। তো এইগুলো এটা হচ্ছে আসল ঘটনা। তাই ওই যে স্বামী স্যারের স্ত্রীর প্রতি এত ভালোবাসা, কেয়ারিং, নতুন বউ, তাদের একটা বন্ডিং এগুলো দেখার পর ওই আত্মার প্রতিশোধ স্পৃহাটা আরো বেড়ে ওঠে, জেগে ওঠে এবং তাদেরকে হার্ম করতে থাকে। চেষ্টা করেছিলেন যে তার স্ত্রীকেও ওইভাবে নিজে ওই শরীরে প্রবেশ করে তার স্ত্রীকেও শেষ করে দিতে। হয়তো ঠিক সময়ে না নিয়ে যেতে পারলে হয়তো তাও হয়ে যেত। অমাবস্যার ওই মধ্যেই হয়তো হয়ে যেত। যাক, রাখে হরি তো মারে কে, এরকম একটা কথা আছেই। তো ঘটনা হচ্ছে এটাই। দেখো এইরকম ধরনের প্রচুর পরিত্যক্ত বাড়ি বিভিন্ন জায়গায় থেকে থাকে। আর এই পরিত্যক্ত বাড়ি কিন্তু অনেক ইতিহাসই বহন করে। তো প্রত্যেককেই একটা কথা বলা, বাড়ি ভাড়া নেওয়ার আগে, বাড়ি কেনার আগে বা কোনো ফ্ল্যাট কেনার আগে বন্ধ, পরিত্যক্ত বহু বছর ধরে কম দামে পেয়ে যাচ্ছে, অল্প ভাড়ায় পেয়ে যাচ্ছে, একটু ভালো করে আশপাশ থেকে জেনে শুনে সব কিছু পরখ করে নিয়ে তবেই কাজগুলো করা ভালো। কারণ কেন না মানুষের জীবন চলে যেতে বেশিক্ষণ লাগে না। মানুষ এই যে ভোগান্তি, এই যে কষ্ট, মানে জাস্ট এটাই বলব যে বুঝে শুনে কাজ করাটাই সবথেকে ভালো। কারণ কাজটা করে ফেলার পর তখন আর কিছু করার থাকে না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, ঘটনাটা তোমাদের ভালো লাগলো। আর যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম আরও অনেক ঘটনা যদি তোমরা শুনতে চাও এবং যদি তোমরা শোনাতে চাও তোমাদের জীবনে ঘটে থাকা বা তোমরা শুনেছো এরকম কোনো কাহিনী, অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে আমার মেল আইডির। তো তোমরা সেখানে অন্তত মেল করে আমাকে জানিও। আমি অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে সেগুলো শোনাবার চেষ্টা করব। সকলে ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।